প্রিয় ছাত্রছাত্রীরা, অষ্টম শ্রেণীর আজকের অঙ্কের ক্লাসে আমি মূলদ সংখ্যা সংক্রান্ত আরও কিছু নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা বিষয়গুলি খুব মন দিয়ে শুনবে, খুব মজার বিষয়, এবং পরবর্তী ক্ষেত্রে এগুলোকেই আমরা অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করব। তাই তোমরা প্রথমেই বিষয়গুলো কিন্তু খুব মন দিয়ে বোঝার চেষ্টা করবে। আমরা জানি শূন্য একটি মূলদ সংখ্যা, যেটি ধনাত্মক বা ঋণাত্মক কোনোটাই নয়। এখন এই শূন্যের ভূমিকা কি, দ্য রোল অফ জিরো, এটা নিয়ে আজকে আমি আলোচনা করছি। তোমরা অখণ্ড সংখ্যার সেটের ক্ষেত্রে জেনে এসেছো যে ধরো 2 একটি অখণ্ড সংখ্যা, যদি আমরা তার সঙ্গে শূন্য যোগ করি বা শূন্যর সঙ্গে আমরা 2 যোগ করি, তাহলে আমরা 2 পেয়ে যাব। আবার ধরো এটা হলো অখণ্ড সংখ্যার সেট বা হোল নাম্বারের ক্ষেত্রে, ডাব্লিউ এর ক্ষেত্রে। আবার যদি এর -5 কি এর পূর্ণ সংখ্যা, তার সঙ্গে আমরা শূন্য যোগ করেছি, বা শূন্যর সঙ্গে আমরা অপর একটি পূর্ণ সংখ্যা যোগ করেছি, তাহলে কি পাবো? -5 পাবো। এটা সত্য পূর্ণ সংখ্যার জন্য। পূর্ণ সংখ্যার দলের ক্ষেত্রে কিন্তু এই অবজারভেশনটি কিন্তু সত্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শূন্য এমন একটি সংখ্যা, তাকে যদি আমরা যে কোনো অখণ্ড সংখ্যার সঙ্গে বা যে কোনো পূর্ণ সংখ্যার সঙ্গে যোগ করি, তাহলে আমরা সেই সংখ্যাটাই আবার ফিরে পেয়েছি। দেখো 2 এর সঙ্গে আমরা শূন্য যোগ করেছি, করে আবার কি পেয়েছি? 2কেই ফিরে পেয়েছি। ঠিক একইভাবে -5 সঙ্গে শূন্য যোগ করে কিন্তু আমরা আবার -5কেই ফিরে পেয়েছি। এটাই হলো শূন্যের বৈশিষ্ট্য বা শূন্যের ভূমিকা। ঠিক একই কথা প্রযোজ্য মূলদ সংখ্যার ক্ষেত্রেও। অর্থাৎ ধরো 2/7 একটি মূলদ সংখ্যা, যদি আমরা তার সঙ্গে শূন্য যোগ করি, তাহলে কিন্তু আমরা 2/7কেই ফিরে পাবো। বা যদি আমরা শূন্যর সঙ্গে 2/7কে যোগ করি, তাহলেও কিন্তু আমরা 2/7কেই ফিরে পাবো। অর্থাৎ একই কথা প্রযোজ্য মূলদ সংখ্যার সেটের ক্ষেত্রেও। অর্থাৎ a প্লাস 0 সমান সর্বদা কিন্তু a হবে, সেখানে a হলো কিন্তু মূলদ সংখ্যা। a হলো কিন্তু মূলদ সংখ্যা। অর্থাৎ যে কোনো মূলদ সংখ্যার সঙ্গে যদি আমরা শূন্য যোগ করি, বা উল্টো দিক থেকে শূন্যর সঙ্গে যদি আমরা কোনো মূলদ সংখ্যাকে যোগ করি, তাহলে কিন্তু আবার আমি একেই ফিরে পাবো, সেই মূলদ সংখ্যাটাকেই ফিরে পাবো। এটাই হচ্ছে কিন্তু শূন্যের ভূমিকা। এই শূন্যটার নাম আছে। এই শূন্যটাকে বলা হয়, ইংরেজিতে যেটা বলা হয় যে অ্যাডিটিভ আইডেন্টিটি। অ্যাডিটিভ আইডেন্টিটি বা বাংলায় হচ্ছে যোগের সাপেক্ষে একসম উপাদান। অর্থাৎ বাংলাটা হলো একসম উপাদান। কার সাপেক্ষে? যোগফলের সাপেক্ষে। কারণ যে কোনো সংখ্যার সঙ্গে আমি শূন্যকে যোগ করলে সেই সংখ্যাটা ফিরে পাচ্ছি। নিশ্চয়ই শূন্য বিষয়টি সম্বন্ধে জানা গেল। এরপরে আসবো রোল অফ 1। অর্থাৎ একের ভূমিকাটা কি? তোমরা একদম নিচু ক্লাস থেকে শিখে এসেছো যে
কোনোটি সংখ্যা 5 নেওয়া হয়েছে, তার সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা 5কেই ফিরে পাবো, বা আগে 1 তারপরে 5 বিনিময় নিয়ম, আমরা 5 ফিরে পেয়েছি। ঋণাত্মক সংখ্যা যদি নিই -3 অর্থাৎ পূর্ণ সংখ্যা, তার সঙ্গে 1 গুণ করেছি -3, বা 1-এর সঙ্গে আমরা -3 গুণ করেছি, এটাও -3। ঠিক একই কথা প্রযোজ্য মূলদ সংখ্যার সেটের ক্ষেত্রেও, যে 3-এর 8 একটি মূলদ সংখ্যা, যদি আমরা তার সঙ্গে 1 গুণ করি তাহলে কিন্তু আমরা 3-এর 8কেই ফিরে পাবো, বা যদি আমরা 1-এর সঙ্গে 3-এর 8 গুণ করি সেক্ষেত্রেও আমরা 3-এর 8 ফিরে পাবো। অর্থাৎ 1 হলো এমন একটি সংখ্যা, যদি আমরা যে কোনো মূলদ সংখ্যাকে 1 দিয়ে গুণ করি তাহলে আমরা সেই মূলদ সংখ্যাটাকেই ফিরে পাব। অর্থাৎ আমরা লিখতে পারি যে a গুণ 1 সমান 1 গুণ a সমান a হচ্ছে। a হলো যে কোনো মূলদ সংখ্যা, a হলো যে কোনো মূলদ সংখ্যা। তার জন্য কি হবে, a গুণ 1 সমান 1 গুণ a সমান a। এই 1 একটা নাম আছে, এই 1কে বলা হয় মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ওয়ানকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, অর্থাৎ গুণের সাপেক্ষে একসম উপাদান। 0 ছিল যোগের সাপেক্ষে একসম উপাদান, কিন্তু 1 হলো গুণের সাপেক্ষে একসম উপাদান। এখন আমি আলোচনা করব নেগেটিভ অফ এ নাম্বার, এই বিষয়টি সম্পর্কে। তোমরা জেনে এসেছো যে +2 সঙ্গে কোন সংখ্যা যোগ করলে 0 হয়। এটা আমরা সকলেই জানি যে -2 যোগ করলে 0 হচ্ছে। তাহলে -2 ইজ কল্ড নেগেটিভ or additive inverse of +2, বা উল্টোটা 2 is called negative or additive inverse of -2। ঠিক একই কথা প্রযোজ্য যে কোনো মূলদ সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটি মূলদ সংখ্যা এর জন্য আমি একটি মূলদ সংখ্যা পাবো যার জন্য যোগফলটা 0 হবে। সেই মূলদ সংখ্যাটি কোনটি? সেটি কিন্তু অবশ্যই -a। ফর এক্সাম্পল, যদি 3/7 এটি মূলদ সংখ্যা হয়, প্রশ্ন করা হয় যে এই সংখ্যার সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল 0 হবে, বা একটি সংখ্যা আমি -5/7 নিয়েছি, তার সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল 0 হবে। এর উত্তর আমরা খুব সহজেই দিতে পারবো। এক্ষেত্রে হবে এর নেগেটিভ যেটা, অর্থাৎ চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে, -3/7। এক্ষেত্রে কিন্তু একইভাবে চিহ্ন পরিবর্তন হয়ে -5/7 এর সঙ্গে আমরা যদি +5/7 যোগ করি তাহলে কিন্তু যোগফলটা আমরা 0 পাব। এই বিষয়টি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এটাকে বলা হয় অ্যাডিটিভ ইনভার্স। এখানে 5/7 ইজ অ্যাডিটিভ ইনভার্স অফ -5/7, বা -5/7 ইজ অ্যাডিটিভ ইনভার্স। ইনভার্স মিন বিপরীত পদ, যোগের সাপেক্ষে বিপরীত পদ। নেক্সট,
রেসিপ্রোকাল বা বাংলায় বলা হয় অনন্যক। রেসিপ্রোকাল বা অনন্য। আমি একটা এক্সাম্পলের কথা ভাবি। ধরো তোমাকে একটা সংখ্যা দেওয়া হয়েছে 5-এর 8 গুণ চিহ্ন বলে একটা বক্স দেওয়া হয়েছে, বলেছে গুণফলটা 1 হবে। এখানে আমরা কোন সংখ্যা বসাবো যাতে গুণফলটা 1 হবে? তোমরা খুব সহজেই ভেবে বলে দিতে পারবে সংখ্যাটি হবে 8/5। 8/5, এই 8/5কে বলা হচ্ছে 5/8-এর রেসিপ্রোকাল বা অনন্যক। অর্থাৎ যদি একটি ভগ্নাংশ a/b হয়, তার যে রেসিপ্রোকাল অর্থাৎ এমন একটি সংখ্যা যার সঙ্গে গুণ করলে 1 হবে, সেই রেসিপ্রোকালটা হচ্ছে কিন্তু b/a বা অনন্যকটা হচ্ছে কিন্তু b/a। এক্ষেত্রে মনে রাখবে, তাহলে যদি 0 হয়, যে 0 একটি সংখ্যা, 0 অবশ্যই মূলদ সংখ্যা, তার সঙ্গে আমি কি গুণ করলে 1 পাবো? খুব ভীষণ ভালো একটি কোশ্চেন। যে 0 একটি মূলদ সংখ্যা, তার রেসিপ্রোকাল বা অনন্যক কি হবে? মনে রাখতে হবে এর কিন্তু কোনো অনন্যক নেই। অর্থাৎ 0-এর কোনো অনন্যক নেই। অর্থাৎ আমি এমন কোনো সংখ্যা পাবো না যার সঙ্গে 0 গুণ করলে 1 হয়ে যায়। এই হলো রেসিপ্রোকাল বা অনন্যকের ধারণা। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। পরবর্তী ক্ষেত্রে আমি এই অধ্যায়ে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এখন আমি তোমাদের পাঠ্যপুস্তকের কোষে দেখি 3 এর কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা বইটি হাতের কাছে রাখো, তাহলে অঙ্কগুলি দেখতে তোমাদের ভীষণ সুবিধা হবে। আমি কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব, বাকি অঙ্কগুলো তোমরা একইভাবে বাড়িতে চেষ্টা করবে। প্রথম যে অঙ্কটি বলা হয়েছে যে নিচের সমীকরণগুলি সমাধান করি এবং বীজগুলি p/q আকারে প্রকাশ করি। অর্থাৎ কিছু সমীকরণ দেওয়া হয়েছে, আমরা সমাধান করে x এর মান নির্ণয় করব এবং তাকে যে মূলদ সংখ্যা বা p/q আকারে প্রকাশ করব। প্রথম সমীকরণ 7x = 14। এটাকে আমরা সমাধানটায় আসি। (7x = 14) which implies সমীকরণের নিয়ম অনুসারে সমাধানের নিয়ম যা নিয়ম 14/7, অর্থাৎ উভয় পক্ষকে আমরা 7 দিয়ে ভাগ করে দিয়েছি, বা x = 2, বা লিখতে পারবো x = 2/1, যেখানে p হলো 2 এবং q হলো 1। আচ্ছা, ই এর অঙ্কটা দেখাই। দেখো, ই বলেছে 9y + 18 = 0, বা লিখতে পারবো 9y = -18, বা এখন আমরা উভয় পক্ষকে 9 দিয়ে ভাগ করে দিয়েছি, তো y = -18/9 বা y = -2। অর্থাৎ একে লিখতে পারি, যেহেতু আমাকে p/q আকারে প্রকাশ করতে হবে, -2/1। এখানে এটি হলো p এবং 1 হলো q। অর্থাৎ নির্ণয় সমাধান y সমান হচ্ছে -2/1। আচ্ছা, এই দেখেন আমি আরও একটি অঙ্ক তোমাদেরকে দেখাবো, সেটা হলো জি এর অঙ্কটি। 6y = 5 + y।
সমাধানের নিয়মে কি হয়, যে 6y মাইনাস ওয়াই ইকুয়ালস টু 5 বা 5y সমান 5 বা y সমান 5/5কে 5 দিয়ে ভাগ করে দিয়েছি, বা y সমান 1, এটাকে লিখতে পারবো 1/1, p/q আকারে প্রকাশ করেছি, যেখানে 1 হলো p এবং q, এটার মানে কিন্তু হচ্ছে y। খুব সহজ কিছু অঙ্ক, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমি 2 দাগের অঙ্কে আসবো। দেখো, তোমরা খাতায় অঙ্কটি লিখবে, y সমান -5/4 বলা আছে। যাচাই করতে হবে কি, মাইনাস অফ -y সমান y, এটি হয় কিনা আমাকে যাচাই করে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা বের করি মাইনাস অফ -y, মাইনাস ওয়ার মানটা বসাই, হচ্ছে -5/4, অর্থাৎ y এর মান যে 5/4 বলা হয়েছে, -5/4, সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, y এর জায়গায় বসিয়ে দিয়েছি। এখন দেখো, মাইনাস এবং মাইনাস, তা কোনো ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক, সেটা অবশ্যই ধনাত্মক হয়ে যায়, অর্থাৎ 5/4 বা যা আসবে -5/4। দেখো y ফিরে এসেছে, y এর মান -5/4ই বলা ছিল, অর্থাৎ এটা সত্য হলো। খুব ইজি কিছু কোশ্চেন, খুব জটিল কিছু নয়। আচ্ছা, নেক্সট প্রবলেম নাম্বার 3, x সমান -3/8 বলা হয়েছে। এখানে কিছু রাশিমালার মান নির্ণয় করতে দিয়েছে। আমি প্রথমটাই দেখাই, যে 2x প্লাস 5 এর মান কত, অর্থাৎ 2 গুণ -3/8 প্লাস 5, এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাই আমরা যেটা লঘিষ্ঠ আকারে পরিণত করি, তাহলে পাবো -3/4 প্লাস 5, যোগ করেছি -3 প্লাস 20, অর্থাৎ 17/4। এটি হলো 2x প্লাস 5 এর মান। তিনের যে বি এর অঙ্কটি দেখো তোমরা সকলে, দেখা যাচ্ছে x প্লাস 3/8, x এর মান -3/8 প্লাস 3/8, আমরা যোগ করছি, এটা -3 প্লাস 3, এটা 0/8 সমান 0 হয়ে গেল। খুব সহজ কিছু অঙ্ক, তোমরা নিশ্চয়ই বিষয়টি বুঝতে পারছো। 4 দাগের অঙ্কগুলো দেখো, ভীষণ ভালো অঙ্ক, যার থিওরি নিয়ে আমি একটু আগেই আলোচনা করেছি। থিওরিগুলো নিয়ে আমি একটু আগে আলোচনা করেছি, আশা করি তোমরা নিজেরাই উত্তর দিতে পারবে। 9/11 প্লাস 0, আমি অঙ্কগুলো লিখে নিই আগে। বি এরটা -21/29 0, 7/19 গুণ 1 এবং ডি। তোমরা খাতায় সকলেই অঙ্কগুলো লিখে নাও, তারপরে আমার সঙ্গে সঙ্গে বিষয়টি তোমরা করার চেষ্টা করবে।
আগে নিজেরা বসাবে, তারপর আমার সঙ্গে উত্তরটি মিলিয়ে নেবে, তাহলে দেখবে তোমরা ব্যাপারটা শিখে গেছো। 9-11 একটি মূলক সংখ্যা, তার সঙ্গে কি যোগ করলে 0 হয়, সেটা আমরা একটু আগে আলোচনা করেছি, তোমাদের সামনে একবার দেখাই। নেগেটিভ অফ এ নাম্বার, যে বিষয়টি বলেছিলাম যে 2 একটি সংখ্যা যদি হয়, বা 3-এর সাথে একটি সংখ্যা, তার সঙ্গে তার ঋণাত্মকটাকে যোগ করতে হবে, অর্থাৎ -3-এর সাথে যোগ করতে হবে, যোগ করলে 0 হবে, অর্থাৎ ওই সংখ্যার ঋণাত্মক সংখ্যাটিকে যোগ করতে হবে। ঠিক একই কথা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে 9/11 9-11 এর সঙ্গে যোগ করব -9-11, তবেই কিন্তু যোগফল 0 হবে। পরেরটি তোমরা নিজেরা ভেবে দেখো, আছে -21/29, তাহলে এর যে ঋণাত্মক, অর্থাৎ চিহ্নটা পাল্টে যাবে, 21/29। নিশ্চয়ই বুঝতে পারছো। সি এরটা গুণফল 1, অর্থাৎ রেসিপ্রোকাল বা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যেটা ছিল, আজকে ক্লাসে আমরা আলোচনা করেছি, ভুলে গেলে আরেকবার ওই জায়গাটা শুনে নেবে। তাহলে 7/19 এর যে অনন্যক, সেটা হচ্ছে 19/7, সেটা গুণ করলে 1 হয়। ঠিক একইভাবে -5 এর অনন্যক 1/-5, 1/-5, তারা গুণ করলে 1 হবে। এই দাগের আরও দুটি অঙ্ক আছে, আমি আলোচনা করব। এরটি বলা হয়েছে -15/23 1 হবে। এক্ষেত্রেও কিন্তু এটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, অর্থাৎ অনন্যক 23/-15, 23/-15, এটা গুণ করলে কিন্তু 1 আসবে। এবং নেক্সট অঙ্ক এফ, এখানে বলা হচ্ছে -8/3 গুণ -21/20 কত হচ্ছে। দেখো দুটি ঋণাত্মক সংখ্যা, তাই গুণফল কিন্তু ধনাত্মক সংখ্যা হয়ে গেল। তাহলে 8/3 গুণ 21/20, 3 দিয়ে ভাগ করলে 7 হয়, 4 দিয়ে 2, 4 দিয়ে 5, অর্থাৎ 14/5। আজকের ক্লাসের লাস্ট অঙ্ক আমি আলোচনা করব, বাকিগুলো পরবর্তী ক্লাসে আলোচনা হবে। প্রবলেম নাম্বার 5 বলা হয়েছে 7/18 কে আমরা গুণ করছি -5/6 এর অনন্যক দিয়ে, অর্থাৎ প্রথম কাজ আমি বের করতে হবে যে -5/6 বা -5/6 এর অনন্যক কি হচ্ছে। এটা হবে 6/-5, 6/-5, অর্থাৎ এখন আমরা গুণ করব 7/18 বা 7-18 গুণ 6/-5, বা লিখতে পারি 7/18 গুণ -6/5।
সরল করলে 3 অর্থাৎ -7/15। খুব সিম্পল অঙ্ক, কিন্তু কনসেপ্টগুলো ভালো তোমাদের বুঝতে হবে যাতে পরবর্তী ক্ষেত্রে এগুলো কাজে লাগে। আশা করি তোমরা এই বিষয়গুলি বুঝতে পেরেছো। আমি পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের 6 থেকে 10 এই অঙ্কগুলি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব।